ভারত পাকিস্তান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অব কেন্টাকির আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নির্ঝর সাকিব। জনাব ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানার যে কিছুক্ষণ আগেই জানা গেছে যে ভারতের একটি মিসাইল স্টেশন এবং দুটি বিমান ঘাঁটি সহ একাধিক সামরিক স্থাপনায় ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। দুপক্ষের এই যে হামলা, পাল্টা হামলা, এটি পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা আছে কিনা? বেশিরভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতে এই সম্ভাবনাটা আসলে খুবই কম, তবে অ্যাক্সিডেন্টালি কিন্তু ব্যাপারটা ঘটেও যেতে পারে। তো এখানে যেটা হচ্ছে সেটা বোঝার জন্য প্রথমে আমাদের খুব কুইকলি দুইটা স্ট্র্যাটেজিক থিওরির ফ্রেমওয়ার্ক একটু বুঝে নেওয়া দরকার। প্রথমটা হচ্ছে যে মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ দুই দেশই জানে, যখন দুইটা দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, যে তাদের মরণাস্ত্রের পরিমাণ এতই বেশি যে নিজেরা একে অপরের দিকে যদি সেই অস্ত্রগুলো ছোড়া শুরু করে তাহলে নিজেদেরকে সুনিশ্চিতভাবেই ধ্বংস করে দিতে তারা সক্ষম। তো এটাকে বলা হয় অনেকটা জিরো সাম গেম, অর্থাৎ এখানে কেউই বিজয়ী হতে পারবে না। তো যেহেতু এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই সমূহ সর্বনাশের সম্ভাবনা একদম সুস্পষ্ট, কাজেই যুদ্ধ করা আর কোনো মানে হয় না। তো কোল্ড ওয়ারের সময় আমরা যেটা দেখেছি যে বিবদমান দুই পক্ষই কিন্তু বুঝেছিল যে এই ঘটনাটা ঘটতে পারে, সেই বিধায় কোল্ড ওয়ারটা আর হট হয়ে দাঁড়ায় নাই, অর্থাৎ পুরোদস্তুর যুদ্ধে গড়ায় নাই। তো ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রেও বিদ্যমান দুই পক্ষই এই ব্যাপারটার বিপদ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, এবং সেই কারণে এই সম্ভাবনাটা খুব কম। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টেবিলিটি ইনস্টেবিলিটি প্যারাডক্স নামে সিকিউরিটি স্টাডিজে আরেকটা থিওরি আছে, যেখানে দেখা যায় যে যেহেতু পারমাণবিক শক্তিধর দেশগুলো জানে যে তারা একে অপরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে সক্ষম, তাই এক্সিস্টেন্সিয়াল লেভেলে অর্থাৎ হাইয়েস্ট লেভেলে যুদ্ধটা হয় না। কিন্তু আবার নিচের দিকে তারা একটু অভয় পেয়ে নিজেদের মধ্যে এক রকমের অ্যাডভেঞ্চারিজমের দিকে চলে যায়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ওই কনভেনশনাল ওয়ারের ক্ষেত্রে তারা অনেক সাহসী হয়ে ওঠে। তো মোটা দাগে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা না থাকলেও যদি কোনো প্রকারের মিসক্যালকুলেশন হয় বা মিসপারসেপশন হয়, তাহলে কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি বড় ধরনের কোনো একটা সংঘাত যদি হঠাৎ লেগে যায়, সেটার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, যেটার খুব কাছাকাছি আমরা চলে আসতে দেখেছিলাম পৃথিবীর দুইটি পরাশক্তিকে কিউবান মিসাইল ক্রাইসিসের সময়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। সো এই মিসক্যালকুলেশনটা এড়ানোর জন্য দুই পক্ষকে এই কাজ করা উচিত। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এখন এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ যথেষ্ট কিনা, আর কি কি করা যেতে পারে? না, আন্তর্জাতিক উদ্যোগ মোটেই যথেষ্ট না, এবং এই ব্যাপারে ব্রডার ইন্টারন্যাশনাল কমিউনিটির খুবই কনসার্ন থাকা উচিত, কারণ 20% অফ দি হিউম্যান পপুলেশন লিভ হিয়ার। তো আমরা যেটা দেখছি যে অনেক রকমের কোল্ড ওয়ারের মতো প্রক্সি ওয়ার কিন্তু এখানে হচ্ছে। একদিকে চীনের অস্ত্র পাকিস্তান ব্যবহার করছে, আরেকদিকে আমেরিকা ব্যবহার করছে ফ্রেঞ্চ এবং ইসরায়েলি অস্ত্র। কিন্তু সেখানে আমরা দেখলাম যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স গতকালকে বললেন যে ফান্ডামেন্টালি দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। তো বোঝা যাচ্ছে ওনার একরকম নন ইন্টারভেনশনিস্ট পলিসিতে গিয়েছেন। সো সেই জায়গায় আমি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কুইক সলিউশন মনে করি, সেটা হচ্ছে যে ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা ইমার্জেন্সি অধিবেশন ডেকে ইমিডিয়েট সিজফায়ারের জন্য আহ্বান জানানো যেতে পারে। তবে সেটা না করা গেলে প্রেসিডেন্ট ট্রাম্প যে মেডিয়েশনের অফার দিয়েছেন, সেখানে তার হাতেও অনেক রকম কার্ডস আছে। তিনি দুই পক্ষকে ট্যারিফ সুবিধা দিতে পারেন, এবং এ ধরনের বিভিন্ন কিছুই হতে পারে। এমনকি সার্ক দেশগুলো, বাংলাদেশের একটা সুইট স্পট আছে নেগোসিয়েশনে যাওয়ার। তো আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আরও অনেক সিরিয়াসলি বিষয়টাকে নেওয়া উচিত। এখন এই এই সংঘাত যদি আর দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো মেরুকরণ তৈরি হবে কিনা, আর বাংলাদেশের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে বিএসএফ অলরেডি এই যুদ্ধের ছুতায় কিন্তু বাংলাদেশের সুন্দরবনে অলরেডি পুশ ইন করে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক। এটা একটা কনসার্নিং ব্যাপার ইমিডিয়েটলি বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের এক্সিস্টেন্সিয়াল থ্রেটের জায়গায় কোনো নিউক্লিয়ার ডেটারেন্সের মধ্যে বাংলাদেশে যাওয়া লাগবে কিনা সেই ব্যাপারটা সিরিয়াসলি দেখা দরকার। তবে দেখেন, নয়াদিল্লি বা বিজেপি বা মোদী সরকারের সাথে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সম্পর্ক খুব ভালো নেই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের সাথে কিছুদিন আগে আমরা দেখেছি ব্যাক অফ ইন্ডিয়া ক্যাম্পেইন হতে, কারণ নেপালের উপর একরকমের ব্লকেট দিয়েছিল। শ্রীলঙ্কা বা মালদ্বীপের সাথেও সম্পর্ক ভালো নেই।
উপরন্তু নানান রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ দুই দেশই কিন্তু করে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে যেরকম ইন্ডিয়া করছে, ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি নামের সন্ত্রাসী গোষ্ঠীকে কিন্তু ইন্ডিয়া বিভিন্ন রকম চিকিৎসা, আর্থিক সাহায্য, অস্ত্র দিয়ে আসছে। কাজেই ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যদি কোনো মেরুকরণে যায় আমি অবাক হব না। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ইন্ডিয়া যেভাবে দেখানোর চেষ্টা করছে যে চায়না থেকে এক রকমের ডিকাপলিং করে ব্যবসাগুলোকে ইন্ডিয়ায় নিয়ে আসা দরকার, সেটা কিন্তু এক ধরনের বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেল। এবং এই মুহূর্তে বড় বড় ক্যাপিটালের যারা লগ্নি করছেন তারা কিন্তু খুবই কনসার্ন যে ইন্ডিয়া যদি এরকম যুদ্ধে কন্টিনিউ করে তাহলে ইন্ডিয়ার ইকোনমির উপরও এটার একটা ব্যাপক প্রভাব পড়বে, যেটাকে স্পিল ওভার ইম্প্যাক্ট পুরা রিজিয়নে সাউথ এশিয়ার উপর পড়ার সম্ভাবনা আমি দেখি। আরেকটি বিষয় একটু জানাবেন, যদি এই যে দুই দেশের মধ্যে উত্তেজনা এটি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, এদিকে ভারতের প্রতিবেশী চীন, তাদের কি ভূমিকা হতে পারে? জি, আমার মনে হয় যে যদি এটা এক্সিস্টেন্সিয়াল লেভেলে চলে যায়, অর্থাৎ নিউক্লিয়ার রিস্কে চলে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই সারা পৃথিবীর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে। এবং চায়না বা আমেরিকা যেই বলি, অলরেডি তারা বলেছেন যে এসকেলেশন করা কারোর জন্যই মঙ্গলজনক না। এবং তারা বারবার বলার চেষ্টা করেছেন যে যত দ্রুত সম্ভব এই লার্জলি সিম্বলিক এক্সচেঞ্জটাকে সীমিত করে যুদ্ধটা শেষ করে দেওয়া উচিত, অফ র্যাম্প দেওয়া উচিত। আহ, তো সেই জায়গায় আমার মনে হয় তারা আরো অনেক সিরিয়াসলি দেখবেন, যেটার এফোর্ট আমরা অলরেডি দেখছি গালফের দেশগুলা, ইরান, তারা এক রকমের দুতিয়ালি চেষ্টা করছেন। এবং আমি অ্যাটলিস্ট আশা করি ফর দি বেটার অফ দি হিউম্যানিটি যে এই বড় পরাশক্তিগুলো আরো ডিরেক্টলি ইনভলভড হবেন এই প্রসেসের মধ্যে। জি, ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।